সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাদ পড়ছেন মীর জাফর নেতারা, আওয়ামী লীগের পুনর্গঠনে চরম আতঙ্কে ইউরোপ আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক সিন্ডিকেটে বোবা কান্না, প্রাণহানির সংখ্যায় দেশ ছাড়লেন ব্যবসায়ী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, স্বাধীনতা দিবস ঘিরে তৎপরতা, শেখ হাসিনা ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি আওয়ামী লীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জেনারেল মাসুদ গ্রেফতার, এবার পালা ইউনূসের, তারেককে সাহায্য করবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপির ক্ষমতা ট্যাঙ্ক ভরা, জনগণের পেট্রোল পাম্প খালি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প, যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আধা সামরিক ইপিআরের ওয়্যারলেস এবং বাংলাদেশের স্বাধীনতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে 23। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মীর জাফর শুধু ইতিহাসের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা যে কোনো দেশের জাতীয় রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রতীয়মান হয়। বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগের সরে যাওয়ার পিছনে দলের বেশ কয়েকজন মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, আমেরিকার বা ডিপ স্টেটের একার পক্ষে জনতার রায়ে জিতে আসা একটি দলকে কোনোভাবেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হতো না, যদি না দলের সেই সব মীর জাফরদের সাহায্য পাওয়া যেত। বাংলাদেশের সামনেই স্থানীয় সরকার নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, বলা ভালো তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই মীর জাফরেরা যাতে বাগড়া দিতে না পারে, তার জন্য এখন থেকেই শীর্ষ নেতৃত্ব দলে বিরাট রকমের রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শীর্ষ নেতৃত্ব এই সব মীর জাফর বা বিস্ফোরা নেতাদের একটি তালিকা তৈরি করছে। দলের কাছে এরা আসলে বোঝা হয়ে উঠেছে। কিছুদিন আগে শেখ হাসিনা দিল্লি থেকে একটি অডিও বার্তায় বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য একটাই, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, চোখ ধাঁধানো ফলও তাদের করতে হবে। কিন্তু দলে বিস্ফোরা বা মীর জাফরেরা থাকলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেটা হাসিনা যেমন বুঝতে পেরেছে দলের শীর্ষ নেতৃত্ব। দলের যেসব নেতারা বাংলাদেশে ফিরে গিয়েছেন, তারা আওয়ামী লীগ সুপ্রিমোর নির্দেশ মেনে বিভিন্ন জায়গায় সভা করছেন, মিছিল করছেন। 5 অগাস্টের পর থেকে যারা বিদেশ চলে যান, ইউরোপ, কানাডা বা লন্ডন, যাদের পাকাপোক্ত বাসস্থানের ঠিকানা হয়ে উঠেছিল, দলের আসন্ন রদবদলে সেই সব নেতাদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ যাবেন সেই সব নেতারা যাদের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে 3টি স্তরে তারা রদবদল করবে। এই রদবদলে জেলা ও মহানগর থেকে বহু নেতার উত্থান ঘটবে। প্রথম স্তর, যেসব নেতা দেশের বাইরে রয়েছেন তাদের দেশে ফেরানো, তবে ফিরতে বলা হয়েছে তাদের যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। দ্বিতীয় স্তরটি হল দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা। তৃতীয় স্তরটি হল নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে লড়াই করা। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, পূর্বতন ইউনূস সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরেও কিন্তু দলের বহু নেতা সরকারের বিরুদ্ধে গিয়ে রাস্তায় নেমেছে, আর তাদের দমিয়ে রাখতে ইউনূস সরকার মিথ্যা মামলা দায়ের করেছে। সাজানো আদালতে তাদের বিচার হয়েছে, বিচারে তাদের জেলে পাঠানো হয়েছে। দিল্লি থেকে দেওয়া অডিও বার্তায় হাসিনার স্পষ্ট নির্দেশ, এই সব নেতাদের জামিনের ব্যবস্থা করতে হবে, তাদের হয়ে আদালতে লড়াই করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রচার শুরু হলে জেলা স্তরে থাকা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকে প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে, আর আওয়ামী লীগের এই জেগে ওঠায় বড় ধরনের আতঙ্কে রয়েছে ইউরোপ আমেরিকা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পরও দলটিকে কোনো শক্তি নিশ্চিহ্ন করতে পারেনি। তার প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু সেই দলের ভোটারদের ভোট টানতে বিএনপির তরফে প্রচার করা হয়েছিল, জামায়াতের তরফেও প্রচার করা হয়। বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তার পিছনে রয়েছে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট। ন্যায্য মূল্যে উন্নতমানের পণ্য বিক্রি করায় কাল হল এক উদ্যোক্তার।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিন্ডিকেট ও প্রশাসনের অশুভ আতাতের চাপে প্রাণহানির শঙ্কায় অবশেষে ব্যবসা গুটিয়ে সপরিবারে দেশ ছেড়েছেন নবীন ফ্যাশনের মালিক হাফেজ এনামুল হাসান নবীন। বর্তমানে ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে রিকশাচালক সবাই যখন চাঁদাবাজিতে অতিষ্ঠ, তখন রাজধানীর একটি শপিং মলে এই ঘটনা উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও বোবাকান্নার সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত রাজধানীর বিশাল সেন্টারে। মঙ্গলবার ২৪ মার্চ সেখানে এক সংবাদ সম্মেলনে নবীন ফ্যাশনের মালিক হাফেজ এনামুল হাসান নবীন অভিযোগ করেন, কম দামে উন্নতমানের পাঞ্জাবি বিক্রি করার কারণে পাশের অন্যান্য দোকানের মালিকরা তার ওপর ক্ষিপ্ত হন। বিশেষ করে প্রিন্স শোরুমের মালিক মাইকেল সাহেব পুলিশ নিয়ে এসে জোরপূর্বক তার দোকান বন্ধ করে দেন। সংবাদ সম্মেলনে নবীন বলেন, পাশের ব্যবসায়ীরা পুলিশ নিয়ে এসে যখন দোকান বন্ধ করে দেন তখন আমাকে হুমকি দেওয়া হয়। উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু, তার সঙ্গে পেরে উঠবেন না। এমনকি থানার ওসিও আমাকে একই কথা বলেছেন যে ওনার ক্ষমতার কাছে টিকতে পারব না। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ফেসবুকে লিখেছেন, নবীন পাঞ্জাবির মালিকের অপরাধ, সে কম মূল্যে পাঞ্জাবি বিক্রি করত। এই অপরাধে বাজার সিন্ডিকেট তার দোকান বন্ধ করে দেয়। অসহায় মালিক ঈদের আগে পাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরেন সাহায্যের জন্য। সব মহল থেকে ভয় দেখানো হয় সিন্ডিকেট বাহিনীর প্রধান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। তিনি লিখেন, থানার মোটাতাজা পুলিশের ওসিও বলেন একই কথা। ফলে ভদ্রলোক ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিদেশে চলে যান। তার ভয়ে দেশে থাকলে তাকে মেরে ফেলা হবে। কয়েকদিন আগে গুলশানে একটি গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া পুলিশের ডিসিকে সাথে সাথে বদলি করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে তিনি লেখেন, তারেক রহমানের কথিত বন্ধুরা গত ১৭ বছর কই ছিল? তারা এত অল্প সময়ে কিভাবে এত শক্তিশালী সিন্ডিকেট বানিয়ে ফেলল? নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এই তরুণ ব্যবসায়ী। ফেসবুকে দেশছাগের ছবি পোস্ট করে নবীন লিখেছেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। আলোচনায় পুরনো হাওয়া ভবন ও তারেক সিন্ডিকেট। এই ঘটনাটি সামনে আসতেই সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ২০০১-২০০৬ সালের হাওয়া ভবন আমলের নানা স্মৃতি ও শঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। ২০০১-২০০৬ মেয়াদে বনানীর হাওয়া ভবনকে অঘোষিত বিকল্প ক্ষমতা কেন্দ্র বলা হতো, যা সরকারি নিয়োগ, বদলি ও বড় বড় প্রকল্প অনুমোদনের নিয়ন্ত্রণ করত। তারেক মাম্মানের বাল্যবন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী সহ একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে বড় বড় প্রকল্পে 10% কমিশন, ঘুষ নেওয়া, ব্যাংক ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ উঠেছিল। ব্যবসায়ী মহল ও বিশ্লেষকরা বলছেন, নবীনের দেশছাগের ঘটনা দেশের বাজারে স্বাধীন প্রতিযোগিতা ও তরুণ উদ্যোক্তাদের সুরক্ষার অভাবকে নগ্নভাবে ফুটিয়ে তুলেছে। প্রশাসন ও পুলিশের একাংশের পক্ষপাতদুষ্ট আচরণ এবং রাজনৈতিক সিন্ডিকেটের নাম ভাঙিয়ে সাধারণ ব্যবসায়ীদের কোণঠাসা করার এই সংস্কৃতি বন্ধ না হলে দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। স্বাধীনতা দিবস ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দলটির নেতাকর্মীরা শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ঘোষণাও দিয়েছে তারা। ঘোষিত এসব কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। পুরো বিষয়টি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার পরিকল্পনা করেছে শেখ হাসিনা ঐক্য পরিষদ। একই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আড়ালে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার একটি নীলনকশা তৈরি করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক শাহরিয়ার সুমন। তার সঙ্গে এই তৎপরতায় যুক্ত রয়েছেন হানিফ খান, সাইফুল আলম বাবুল ও ফরিদা ইলিয়াস। সূত্র জানায়, নিষিদ্ধ এ সংগঠনের কার্যক্রমে ইন্ধন যোগাতে প্রায় ২০ থেকে ২৫ জন সাংবাদিক ও তথাকথিত বুদ্ধিজীবীর একটি তালিকা গোয়েন্দাদের হাতে এসেছে। অভিযোগ রয়েছে, এই সাংবাদিকরা পর্দার আড়ালে থেকে সংগঠনটিকে পুনর্গঠন ও জনমত তৈরিতে কাজ করছেন। এর আগে ঈদের ছুটির সুযোগ নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন ক্যাডার। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়েও মিছিল করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্র জানায়, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই কর্মসূচি নিয়ে সীমিত পরিসরে প্রচার চালানো হচ্ছে, যদিও প্রকাশ্যে বড় ধরনের প্রচার এড়িয়ে চলার কৌশল নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে অফিস খোলার গোপন মহলা।
দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয়গুলো পুনরায় খোলার একটি নীরব চেষ্টা চলছে। এ পর্যন্ত দেশব্যাপী অন্তত ৪৫টি স্থানে আওয়ামী লীগ কর্মীরা কার্যালয় খুলে নিজেদের উপস্থিতির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। রাজশাহী, যশোর, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধা সহ অন্তত ১৫ জেলায় ঝটিকা মিছিল ও কার্যালয়ের সামনে জাতীয় বা দলীয় পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে রমজান মাসের প্রথম দিকে রাজধানী ধানমন্ডি ৩ এলাকায় শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে ভোরবেলায় কয়েকজন নারী নেত্রীকে ভাঙ্গা গেটের সামনে ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা গেছে। তারা দ্রুত ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেই সটকে পড়েন। সবশেষ ঈদের ছুটিতে রাজধানী শাহবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সদস্যের ঝটিকা মিছিল নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সময় অবস্থান করে দ্রুত সরে পড়ে। গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন এসব কার্যক্রম মূলত ২৬ মার্চকে সামনে রেখে শক্তি প্রদর্শনের একটি প্রাথমিক মহড়া। গোয়েন্দা সূত্রগুলো বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর গ্রেপ্তার বা কারাবন্দী নেতাদের কেন্দ্র করে আবেগ তৈরির কৌশল বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আদালতে হাজিরা ও কারাগার সংক্রান্ত বিষয়গুলোকে ঘিরে সহানুভূতির পরিবেশ তৈরির চেষ্টা চালানোর পরিকল্পনার কথা এর আগে আমার দেশে প্রকাশিত সংবাদে তুলে ধরা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের শেষ দিকে বাঘেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যম এমনভাবে সংবাদ প্রচার করেছিল যাতে তাকে নির্দোষ প্রমাণ করা যায়। অথচ ওই সাদ্দাম এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল এবং তার উগ্রতার কারণে তাকে কারাগারেও আলাদা রাখতে হয়েছিল। সাদ্দামকে ঘিরে তৈরি হওয়া ঘটনাও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন অতীতের কিছু ঘটনার মতো মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা আবারও দেখা যেতে পারে। এই প্রক্রিয়ায় মিডিয়াকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। আন্তর্জাতিক মহলেও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা লবিং চালিয়ে যাচ্ছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ভারত ও রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এখনও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। তাদের মূল লক্ষ্য হল বর্তমান সরকারকে আন্তর্জাতিক মহলে অগণতান্ত্রিক হিসেবে প্রমাণ করা এবং ভারতের শক্তিশালী লবিস্ট গ্রুপকে কাজে লাগিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হওয়া। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, ডিবি, এসবি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সমন্বিতভাবে মাঠে সক্রিয় রয়েছে। ২৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় প্যারেড স্কোয়ার এলাকায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতোমধ্যে এসব এলাকায় প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে গুজব বা উস্কানিমূলক তথ্য প্রচার রোধে ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রেখেছে। র্যাবের পক্ষ থেকে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক তৎপরতা দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় র্যাব ব্যাটালিয়ন বা নিয়ন্ত্রণ কক্ষকে অবহিত করতে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। ডিবি পুলিশের তৎপরতাও জোরদার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চ সহ গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা বাড়িয়েছে যে কোনো অপতৎপরতা রুখে দিতে। সারা দেশের পুলিশের ইউনিটগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি জনসমাগম হতে পারে এমন স্থানগুলোতে সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে। সাইবার জগতেও নজরদারি জোরদার করা হয়েছে। র্যাবের সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, উস্কানিমূলক পোস্ট বা ভিতগানক তথ্য ছড়ানো ঠেকাতে সারাক্ষণ কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করা দেওয়া হবে না। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিচালক এআইজি মিডিয়া শাহাদাত হোসেন বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে পুলিশ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে ভারতের আশীর্বাদ পুষ্ট কিছু টকশো বক্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বয়ন উৎপাদনকারী গোষ্ঠী বর্তমানে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরিতে আক্রমণাত্মক কৌশলে কাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে তাদের এই গোপন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে। এটা সরকারের ভাষ্য নাকি বিএনপির দলীয় ভাষ্য তা পরিষ্কার নয়। আইনশৃঙ্খলা বাহিনীও একই অবস্থান থেকে বলছে কোনো ধরনের বেআইনি কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী ৯ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। তার বিরুদ্ধে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ঢাকার সিনিয়র স্পেশাল জাজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনুদ্দিন চৌধুরী আসামির উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হবে বলে নির্দেশ দিয়েছেন।
2007-8 সময়ের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী 5M ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির এমডি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির টিকেটে ফেনী 3 আসন থেকে এমপি হয়েছিলেন। ওই কোম্পানির মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগেই গত 11 মার্চ মাসুদ উদ্দিন চৌধুরী সহ অন্যদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। মঙ্গলবার রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় পুলিশের আবেদনের পর আদালত তাকে 5 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বাড়িধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল এক দলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৩২,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। কে এই মাসুদ উদ্দিন চৌধুরী? 2007 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম ডিভিশনে জিওসির দায়িত্বে ছিলেন এই মেজর শাহাবুদ্দিন চৌধুরী। 1/11 এর পট পরিবর্তনের পর তার পদোন্নতি হয়েছিল। তিনি মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। সেই সময়ে আলোচিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক ছিলেন। কমিটির প্রধান ছিলেন সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মতিন। তবে জরুরি অবস্থায় ওই সময় পর্দার আড়াল থেকে জেনারেল মাসুদি যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন বলে একটা ধারণা তৈরি হয়। বলা হয় 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। প্রাক্তন 2 প্রধানমন্ত্রী, যার মধ্যে একজন প্রয়াত, তাদের এবং তারেক রহমানকে সেই সময় গ্রেফতার করে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করা হয়। 2008 সালের জুনে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হয়। পরের বছর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। জাতীয় রাজনীতির পট পরিবর্তনের পরেও কিন্তু তাকে তার পদে রেখে দেওয়া হয়। এমনকি অবসরের সময় হয়ে গেলে তার চাকরির মেয়াদ 2012 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। বাহিনী থেকে অবসরের পর ঢাকায় খোলেন একটি বিলাসবহুল হোটেল, শুরু করেন ব্যবসা। হোটেল ব্যবসার পাশাপাশি জনশক্তি রপ্তানিরও ব্যবসা শুরু করেন এই প্রাক্তন সেনা কর্মকর্তা। এই গ্রেফতার কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও 1/11 সংক্রান্ত বই 1/11 লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, 1/11-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন এই প্রাক্তন সেনা কর্মকর্তা। মাসুদ চৌধুরীর গ্রেফতারের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, 1/11-তে গণতন্ত্রের হত্যাকারীকে গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এই খবর এখন আর কারো কাছে বিশেষ চমকের না। কারণ এই সরকারের আমলে যাই ঘটছে সবকিছুতেই একটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভাব আছে। বিদ্যুৎ যায়, পানি যায়, এখন তেলও যাচ্ছে। শুধু যাচ্ছে না বিএনপির ক্ষমতার লোভ। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, কোম্পানি থেকে যে তেল আসছে তা দিয়ে চাহিদা পূরণ করা যাচ্ছে না। মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছে। ঈদের আগের রাতে পাম্পে ভিড় এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল যে অ্যাম্বুলেন্সের জন্য 200 লিটার অকটেন আলাদা রাখা যায়নি। গভীর রাতে সংঘবদ্ধ লোকজন পাম্প জোর করে খুলিয়ে তেল নিয়ে গেছে। ট্যাঙ্কার লুটের আশঙ্কা তৈরি হয়েছে। ঠাকুরগাঁওয়ের লাঠিসোঁটা নিয়ে পাম্পে হামলার ঘটনা ঘটেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা রাষ্ট্রের ব্যর্থতার সরাসরি ছবি। এখন প্রশ্ন হলো, এই ব্যর্থতার দায় কার? বিএনপি 12 ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন করেছে সেটা নিয়ে একটু কথা বলা দরকার। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের অংশগ্রহণ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনে নিজেরা একটা নির্বাচনের আয়োজন করে তারা ক্ষমতায় বসেছে। সেই নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি, কারণ মানুষ বুঝেছিল এটা একটা সাজানো নাটক। কিন্তু বিএনপি পরোয়া করেনি। তারা ক্ষমতায় বসেছে, মন্ত্রিসভা বানিয়েছে এবং এখন সেই মন্ত্রিসভা দেশ চালাচ্ছে বলে দাবি করছে। সেনানিবাসে জন্ম নেওয়া এই দলটির ইতিহাস কখনো জনগণের ভেতর থেকে উঠে আসার না। জিয়াউর রহমান সামরিক শক্তির জোরে রাজনীতিতে এসে একটি দল বানিয়েছিলেন, আর সেই দলের মূল চরিত্র আজও একই আছে। ক্ষমতাকে নিজের মনে করা, জনগণকে উপেক্ষা করা আর নিজেদের সুবিধামতো রাষ্ট্র পরিচালনা করা। তেলের সংকট, পাম্পে নিরাপত্তাহীনতা এগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এগুলো প্রশাসনিক অব্যবস্থাপনার ফল। জেলা প্রশাসন নিরাপত্তার বিষয়টা উপেক্ষা করছে বলে পাম্প মালিকরা নিজেরাই বলছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই, ডিপো থেকে তেল আনার সময় ট্যাঙ্কার লুটের ভয় আছে। এই পরিস্থিতিতে পাম্প মালিকরা বলছেন তেল তোলাই বন্ধ করে দিতে বাধ্য হবেন। এরপরও সরকার নীরব। বিএনপির মন্ত্রীরা এখন কি করছেন? বিবৃতি দিচ্ছেন, সংবাদ সম্মেলন করছেন আর পরস্পরকে পিঠ চাপড়াচ্ছেন। মাঠের বাস্তবতার সাথে এই সরকারের দূরত্ব এতটাই বেশি যে পাম্প মালিকরা যখন বলছেন লুটতরাজ হচ্ছে, তখন মন্ত্রণালয়ে সম্ভবত কেউ এখনও বুঝতেই পারছেন না আসলে কি হচ্ছে। একটা সরকার যখন বৈধতার সংকটে থাকে, তখন তার পক্ষে শাসন করাটাই কঠিন হয়ে পড়ে। কারণ মানুষ তাকে মানে না, প্রশাসন তাকে সম্পূর্ণভাবে আস্থায় নেয় না, আর সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছাও থাকে না। বিএনপি ঠিক এই জায়গাটায় আছে। একটা ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের নৈতিক জোর থাকে না, আর নৈতিক জোর ছাড়া সংকটের সময় সিদ্ধান্ত নেওয়া যায় না। সবেমাত্র তো ফুলফুলানি, পরে হবে গোপালগাদানি। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। ২১ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। নিহতরা হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার ৬১, কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের মজমুমপুর গ্রামের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন ৫৬, কুষ্টিয়া সদর উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস ২৮, রাজবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড সজ্জনকান্দা গ্রামের মৃত ডাক্তার আব্দুল আলিমের মেয়ে জহুরা ২৭, একই গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ ৩০, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বার্কিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার ২৯, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের ধুসুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিশু ইসরাফিল ৩, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বার্কিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্তি ১২, রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানুর ১১, রাজবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ ৭, বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে গাড়ি চালক আরমান খান ৩১, কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন ৩০, রাজবাড়ী সদন উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার ২৬, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর গ্রামের মান্নান মণ্ডলের স্ত্রী জ্যোৎস্না ৩৫, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম ৩৮, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাসিমা ৪০, ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধনিয়া পালপাড়া গ্রামের মোহাম্মদ নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা ৩০, রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার ১১, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা ১৩, ঝিনাইদহ জেলার শৈলক উপজেলার কাচেরকোল ইউপির নুরুজ্জামানের ছেলে শিশু আরমান ৭ মাস, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান ৬, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের শরীফুল ইসলামের ছেলে সাবিত হাসান ৮ ও রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান ২৫। রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২ জনের মরদেহ পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল সহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে ফেনীর পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার ২৫ মার্চ রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একই সঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।
আইনের বিধান প্রতিপালনের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশনা অনুযায়ী কাগজপত্রবিহীন যানবাহনে কোনো ধরনের জ্বালানি সরবরাহ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে এদিন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাবনা উঠে আসে। সভায় হেলমেট, রেজিস্ট্রেশন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলে তেল না দেওয়া, রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখা, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে কার্ড সিস্টেম চালু, বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়েছে। সভায় জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডিপো থেকে পাম্প মালিকরা প্রয়োজনের তুলনায় কম তেল পাচ্ছেন বলে জানিয়েছেন। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হচ্ছে। একটি মোটরসাইকেল বারবার বিভিন্ন পাম্প থেকে ঘুরে অতিরিক্ত তেল নেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ কারণে হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার প্রস্তাবনা এসেছে। তেলের সংকট কমাতে আমরা আইন অনুযায়ী প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে চাই। তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানায়, তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত কিরিয়া এবং শহরের উত্তরে অবস্থিত ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরসহ আরও বেশ কিছু সরকারি কার্যক্রম পরিচালিত হয়। তবে হিজবুল্লাহর এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।